নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, জীবনে চলার পথে বহু ভুল ভ্রান্তিও হয় জীবনে, এবং অনেক ক্ষেত্রে অনেক সমস্যাও পড়ে মানুষ। আবার অনেক সময় যে আপনার যে জীবনযাত্রার যে মান, সেটাও সঠিক হয় না। অনেক ভুল ভ্রান্তি করে একটা সময় আপনি আফসোস করে ফেলেন। এগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় হয়। যেমন আজকে আমরা আলোচনা করব যে অনেক জাতক জাতিকার ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বাধা হয়, বিবাহ হতে চাইছে না, বিবাহের ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি হচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, বিস্তারিত আলোচনা করব। এবং লাস্টে গিয়ে আগামী যে মাসটা রয়েছে, অর্থাৎ আগামী যে মাসগুলো রয়েছে, সেই মাসের তার গুরুত্ব রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু করণ ক্রিয়া রয়েছে যেগুলো নির্দিষ্ট তিথিতে করলে আপনি যথেষ্ট উপকৃত হতে পারবেন এবং এই সমস্যার থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কেন হচ্ছে না একবার দেখে নিই। আপনার জন্মছকের কি কানেকশন রয়েছে, বিবাহটা কখন হয়। দেখুন, বিবাহের ক্ষেত্রে আমরা বলি যে 2-7-11 কানেকশন যখন তৈরি হয় তখন তার জাতক জাতিকার বিবাহ হয়। 2-7-11 অর্থাৎ 2 হচ্ছে কুটুম্ব, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন বৃদ্ধি হওয়া। দ্বিতীয় থেকে বলা হয়, আর সপ্তম থেকে বলা হয় যে আপনার লাইফ পার্টনার, তার সঙ্গে কানেক্ট হওয়া। আর একাদশ হচ্ছে সাকসেস। আপনার দ্বাদশ অর্থাৎ 12টা ভাব রয়েছে, তার মধ্যে প্রত্যেক ভাবের কিন্তু সাকসেস কিন্তু আপনার সেই একাদশ অনুযায়ী কানেকশন পাই। সেই জন্য আপনার জীবনের সাকসেস সেটা ওই একাদশের মধ্যে লুকিয়ে রয়েছে। তাই 2-7-11 কানেকশন যখন আসবে বা যদি থাকে আপনার জন্মছকে, তাহলে অবশ্যই আপনার বিবাহ হবে, এবং সেই কানেকশনটা যখন আপনার জীবনে আসবে তখন বিবাহটা হবে। অনেকের ক্ষেত্রে 2-7-11 কানেকশনই নেই, সেক্ষেত্রে তাদের অনেক জাতক জাতিকার বিবাহ হয় না। তার বিবাহ নেই, তার সঙ্গে সঙ্গে তার রেখাও দেখবেন যে বিবাহ যাদের হবে না, বিবাহ নেই, তাদের জন্মছকের কানেকশন তো বললাম, হাতের রেখা একদম মিলিয়ে দেখে নিন। যেটা আপনার লিটল ফিঙ্গার, কনিষ্ঠ আঙুল, সেই কনিষ্ঠ আঙুলের এই যে কনিষ্ঠ আঙুল, এবং এই কনিষ্ঠ আঙুলের এখান থেকে অর্থাৎ ঠিক নিচের দিক থেকে একটা রেখা সরুভাবে আঙুলের দিকে ধাবিত হয়েছে, তাদের ক্ষেত্রে বিবাহের যোগ নেই, বিবাহ হবে না। এটাই তার প্রমাণ। তারা সন্ন্যাস জীবন, তারা সারা জীবন কুমার বা কুমারী থেকে যাবে, এটা তার কানেকশন দেয়। আপনার ক্ষেত্রে আছে কিনা একবার মিলিয়ে দেখে নিন, তাহলে আর আপনার অত পরিশ্রম, তাতে অত কষ্ট, মানসিক টেনশন বাড়বে না। আর বিবাহ সপ্তম, দ্বিতীয়, একাদশ কানেকশন পাবে। কিভাবে পাবে? অনেকের ক্ষেত্রে বিবাহটা দেখবেন যে অনেক সময় পরিবারের তরফ থেকে দেখে শুনে তারপরে বিবাহ হয়। অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজ হয়। তা লাভ ম্যারেজের কানেকশন হচ্ছে পঞ্চম ভাব থেকে। পঞ্চম থেকে প্রেম ভালোবাসা আসে, পঞ্চম থেকে মনের মিল হয়, এবং সেই কানেকশন অনুযায়ী বিবাহ যদি হয়, তাহলে 2-5-7-11 কানেকশনে হলে সেই সকল জাতক জাতিকার বলা হয় যে প্রেমজ বিবাহ। যদি না থাকে তাহলে সোশ্যাল ম্যারেজ, বা আপনার ক্ষেত্রে ওই পরিবার মিলেমিশে বিবাহ হওয়া, সেটার যোগ রয়েছে। এই হচ্ছে বিবাহের যোগগুলো হয়, সেই অনুযায়ী বললাম। কিন্তু অনেকের জাতক জাতিকার ক্ষেত্রে প্রেমজ বিবাহ হতে গিয়ে লাস্টে কি কেটে যায়, বিবাহ হতে চায় না। কেন বিবাহ হয় না এইবার বিষয়, অর্থাৎ বিবাহ কেন হচ্ছে না। দেখবেন যে অনেক জাতক জাতিকার বিবাহের অর্থাৎ তাদের মধ্যে প্রেম ভালোবাসা রয়েছে, 5 বছর 7 বছর, অলরেডি 10 বছর অতিক্রম করে গেছেন, তারপরে চিন্তা ভাবনা করেছেন, মেন্টাল স্থিরতা নিয়ে এসছেন যে না, তারা এবার বিবাহ করবে, সামাজিক স্বীকৃতি দেবেন, এক কথায় বললে। তাহলে সেইটা চিন্তা ভাবনা করেছেন, করলে কি হবে, লাস্টে গিয়ে
এমন কটা কথার কারণে আপনাদের মধ্যে ডিটাচমেন্ট হয়ে যাবে, কেউ কারোর মুখ পর্যন্ত দেখবেন না, তাদের তো দূরের কথা, অর্থাৎ তাদের বিবাহ তো দূরের কথা, তাদের মধ্যে সম্পর্কটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এরকম কিছু কানেকশনও কিন্তু থাকে, যেটা আপনার জন্মছকের আছে কিনা দেখে নেবেন। কারণ এই কানেকশনটা অনেক সময় ব্যভিচারী দোষ যদি কারোর থাকে, তাহলে ব্যভিচারী দোষের কারণেও কিন্তু এই জায়গাগুলো তৈরি হয়। এবং এই ব্যভিচারী দোষ জন্মছকের মঙ্গল এর সঙ্গে কানেকশন পায়। মঙ্গল গ্রহ এখানে খুব পজিটিভ জায়গা দেয়, এবং তার সঙ্গে সঙ্গে শুক্র গ্রহ তার অ্যাক্টিভিটি নিয়ে আসে, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের কানেকশন, এই কানেকশনগুলো আপনার জীবনের ব্যভিচারী দোষ নিয়ে আসতে পারে। এবং আরও অন্যান্য অনেক ক্ষেত্রে অনেক ধরনের কানেকশন, সেটা ব্যভিচারী দোষ যদি থাকে, তাহলে আপনার ক্ষেত্রে দেখবেন যে লাস্টে গিয়ে হয়তো বিবাহের 5 দিন দেরি আছে, সব ফাইনাল কথাবার্তা, লাস্টে গিয়ে বিবাহ হবে না, বিবাহ কেটে যাবে। তাহলে এই দোষগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। বিবাহ হয় না অনেক ক্ষেত্রে আরও অন্যান্য কারণ রয়েছে। আপনার জন্মছকের চতুর্থ ভাব যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, কেতুর নেগেটিভ প্রভাব যদি থাকে, তাহলে আপনার ক্ষেত্রে কোনো শত্রুতা বা আপনার বাসস্থান সংক্রান্ত কিছু নেগেটিভ ভাইব্রেশনের কারণে আপনার ক্ষেত্রে বিবাহ হতে বাধা হচ্ছে। হয়তো অনেক জাতক জাতিকা দেখবেন যে তারা শয়ন করে, রাত্রে শয়ন করেন উত্তর এবং পূর্ব কন্যার, যেটা ঈশান কোণ। এই ঈশান কোণের যারা শয়ন করেন, কুমারী মেয়ে বা কোনো কুমার, অর্থাৎ জাতক বা জাতিকা যেই হোক না কেন, তাদের বিবাহ বন্ধন হয়ে যাবে, বিবাহ হতে চাইবে না। এবং এই উত্তর পূর্ব কন্যারে আর একটা প্রসঙ্গ যেহেতু নিয়ে আসলাম, বলে দিই যে নবদাম্পতিরা যদি এখানে শয়ন করে, তাদের দাম্পত্য অশান্তি তৈরি হয় এবং তাদের ক্ষেত্রে সন্তান আসতে চায় না। খুব কেয়ারফুল। এবং এর সঙ্গে সঙ্গে অনেকে জন্মছকের দেখবেন যে এই কানেকশনগুলো যদি থাকে, তাহলে তাদের বিবাহ লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, বিবাহ হচ্ছে না। অনেক সময় জাতক জাতিকা, সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, কারণ তার বাবা মা, তাদের যারা গার্জিয়ান রয়েছে, তারা কিন্তু যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছে, কারণ তার সন্তান বা তার উত্তরাধিকার তাদের বিবাহ দেবে, এবং তারপরে তার বংশের আরো হয়তো জেনারেশন তৈরি হবে, এবং সেই জায়গাটা তারা পাচ্ছে না, চেষ্টা করছে এই বিবাহর মাধ্যমে, কিন্তু সেই বিবাহ হচ্ছে না, কোনোভাবে সম্ভব হচ্ছে না, লাস্টে গিয়ে কেটে যাচ্ছে। এটা কিছু কিছু ক্ষেত্রে সেই জাতক জাতিকা যার বিবাহ হচ্ছে না, সেও মানসিকভাবে ভীষণভাবে কিন্তু কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে চলে যায়, ডিপ্রেশন তার মধ্যে কাজ করে, তার কি আদৌ বিবাহ হবে না, এটা একটা তার মধ্যে একটা চিন্তা কাজ করে। আবার কখনো কখনো দেখা গেল যদি অষ্টম মাঙ্গলিক দোষ থাকে, অনেক জাতক জাতিকা দেখবেন যে অষ্টম মাঙ্গলিক দোষ রয়েছে। এই অষ্টম মাঙ্গলিক দোষ তাদের বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করে দেয়। এদের ক্ষেত্রেও কিন্তু লাস্টে গিয়ে কোনো কারণ না কোনো কারণে বিবাহের ক্ষেত্রে বন্ধন হয়ে যায়, বা একটা সময় সুযোগ ছিল, কিন্তু পরবর্তী টাইমে জীবনে সেই বিবাহের ব্যাপারটা, সেই সুযোগ জীবনে আর আসেনি। তাদেরকে এমন কিছু দায়িত্বপূর্ণ কাজ তাদেরকে করতে হচ্ছে, সেই জন্য বিবাহিত জীবন তাদের আগামী দিনে সুখে হবে কি না হবে না, সেটার একটা দুশ্চিন্তার মধ্যে থাকার জন্য তারা বিবাহই করেনি। এগুলো কানেকশন। যদি জন্মছকে এরকম জায়গা থাকে, তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার জন্মছকের দেখা গেল যে ষষ্ঠ ভাব পীড়িত রয়েছে, ষষ্ঠ ভাবে কেতুযুক্ত, ষষ্ঠ ভাবে রবি কানেকশন রয়েছে, বিবাহের ক্ষেত্রে বাধা। আপনার দেখবেন কথাবার্তা বলে যাচ্ছে, সামনে বলে যাচ্ছে ভালো, বাড়ি ফিরে বলছে যে না, আমাদের এখন চিন্তা ভাবনা নেই, পরে জানাবো। এটা আলটিমেটলি আপনার জন্মছক কানেকশন বলছে আপনার জ্ঞাতি শত্রু অনেক ক্ষেত্রে থাকে, যে তার সন্তানের বিবাহ দেরি আছে মানে ওকেও বিবাহ হতে দেবে না,
অনেক সময় এই সমস্যাগুলো তৈরি হয়, এবং নিজেদের মধ্যে ইগো কানেকশন, ইগোর জন্য, হিংসার কারণে ওই সন্তানে ওর যাতে বিবাহ না হয়, এইগুলো করতে থাকে। এগুলো খুবই খারাপ কাজ, কিন্তু তারা তাদের মনকে শান্ত রাখার জন্য এগুলো করেন, এবং সেই কারণে সেই তার বাধা বিপত্তি, তার বিবাহটা আটকে যায়, তার বিবাহ হতে চায় না। এই যোগগুলো কানেকশন থাকলে তার প্রতিকার আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ছেলেদের ক্ষেত্রে শুক্র ইনঅ্যাক্টিভ, শুক্র কম্বাস্ট, শুক্র নিচস্থ, সে সকল জাতক জাতিকারা বিবাহ করতেই ভয় পায়। একদম প্র্যাকটিক্যাল জেনে নেবেন, তারা বিবাহ নাম শুনলে কত রকমের নেগেটিভ কথা বলে দেবে, যে এই হবে ওই হবে, সে আগের থেকে জেনে গেছে। তার মধ্যে শুক্রটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, এবং সেই শুক্রের কারণে সে কোনোভাবে সে অন্যকে দায়িত্ব পর্যন্ত নিতে পারবে না, এবং পরবর্তীতে অনেক চিন্তা করে নেবে যে এই সমস্যা হয়ে যাবে, ওই সমস্যা হয়ে যাবে, এই আইনি জড়িয়ে পড়বে। এইগুলো তার মধ্যে তার পরিকল্পনা চলে, এবং সবটা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করে। কারণ শুক্র আমাদের কি দেয়? শুক্র নেটাল চার্টের সপ্তমপতি। এই সপ্তমপতি যদি নিচস্থ থাকে, সপ্তমপতি যদি কম্বাস থাকে, তাহলে এই সকল জাতক জাতিকার যে চাহিদা, আশা, কামনা, বাসনা, এগুলো তার থাকে না। এই কামনা বাসনা না থাকার জন্য সে জীবনে বিবাহর বিষয়টা তারা মেনে নিতে পারে না, বা তার জীবনে উৎসাহী হবে না। কিন্তু ওই শুক্রের সঙ্গে, ওই শুক্র যদি নিচস্থ হোক, কম্বাস্ট হোক, তার সঙ্গে যদি আবার রাহু কানেকশন হয়ে যায়, মঙ্গল কানেকশন পেয়ে যায়, তাহলে এরা কিন্তু মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে। এরা মানে একের পর এক যেমন জামা কাপড় চেঞ্জ করে, সেই রকম কিন্তু তাদের গার্লফ্রেন্ড চেঞ্জ করে, বা সেই মেয়ে হলে ছেলের, অর্থাৎ অপোজিট সেক্সের কিন্তু তাদের কানেকশন পায়। তো এইগুলো কিন্তু তাদের ব্যভিচারী দোষের দিকে ঠেলে নিয়ে যায়। সেগুলো পরবর্তী তাদের বিবাহ করলেও তাদের বিবাহিত জীবন অখুশি হয়, বিবাহিত জীবনে সুখ পায় না, এবং তার লাইফ পার্টনার তাকে কিন্তু সে বিভিন্ন কষ্টদায়ক, বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে তারা চলে। তাহলে এইগুলোর প্রতিকার আছে। এই যে বিবাহ হচ্ছে না, আর বিবাহ হয়ে যাওয়ার পরে কষ্টদায়ক পরিস্থিতি, দুটোই তো মানে একটা হচ্ছে না সেটা এক ধরনের, আর হয়ে যাওয়ার পরে কষ্টদায়ক এটা আর এক ধরনের সমস্যা। তাহলে সেই জন্য বলি বারবার যে বিবাহের আগে অবশ্যই জটুক বিচার করবেন। কেন সমস্যা, কি কারণে সমস্যা, কোথায় হতে পারে, যে জাতক বা যে জাতিকার সঙ্গে আপনার বিবাহ হতে চলেছে তার ক্ষেত্রে কতটা ভালো আছে, তার কর্মযোগ ভালো কতটা, তার পরিবার কতটা ভালো রয়েছে, তার আর্থিক যোগ কতটা ভালো রয়েছে, তার কর্মযোগ ঠিক আছে কিনা, তার স্বভাব চরিত্র ভালো আছে কিনা, তার আগামী জেনারেশন সে নিয়ে যেতে পারবে কিনা, কন্টিনিউ করতে পারবে কিনা। এগুলো কিন্তু জন্মছকের শুধু ওই 36টা পয়েন্ট দেখলে হবে না, এর সঙ্গে সঙ্গে এগুলোও কানেকশন রয়েছে, যেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা দম্পতি বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে। সেই জন্য বলবো যে বিবাহ হচ্ছে না, অনেক ক্ষেত্রে দেখবেন যে বিবাহ হতে চায় না, কারণ সপ্তম ভাব দেখা গেল যে মাঙ্গলিক কানেকশন পেয়েছে, সপ্তম ভাব বৃহস্পতি কানেকশন পেয়েছে, সপ্তম ভাব কোনো কোনো ক্ষেত্রে চন্দ্র কানেকশন হয়ে গেছে। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয় যদি ওই সপ্তম ভাবের সঙ্গে কোনো দ্বাদশপতি বা দুস্থানের কানেকশন পায়, তাহলে এদের ক্ষেত্রেও সমস্যাগুলো তৈরি হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন অনেক জাতক জাতিকার মঙ্গলের সঙ্গে চন্দ্র কানেকশন পেয়ে গেছে, মঙ্গল আর চন্দ্র লগ্নের সঙ্গে কানেকশন হয়ে আছে, মঙ্গল আর চন্দ্র সপ্তমে কানেকশন রয়েছে, মঙ্গল চন্দ্র পঞ্চমে কানেকশন রয়েছে। এরা জীবনে বিবাহ না করে এরা ব্যভিচারী জীবন যাপন করে। এই ব্যভিচারী জীবন যাপন এদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে অনেক সময় পুরুষ সুলভ আচরণ করে,
এরা অনেক সময় ধীরে ধীরে, মেয়েরাও দেখবেন অনেক সময় ধীরে ধীরে তাদের পুরুষত্ব জায়গাগুলো তৈরি হয় এদের মধ্যে, অর্থাৎ পুরুষ সুলভ আচরণ এদের মধ্যে প্রভাবিত হয়। আবার ছেলেরা, তাদের ক্ষেত্রেও দেখবেন ছেলেরা কিন্তু ওই নারী সুলভ আচরণ এদের মধ্যে প্রভাবিত হয় এই কানেকশনগুলো থাকলে, এবং সেক্ষেত্রে কিন্তু এদের বিবাহিত জীবনে বাধা তৈরি হয় এবং বিবাহের ক্ষেত্রে সমস্যা হয়, এবং পরবর্তীতেও সমস্যাগুলো থাকবে বলেই তারা কিন্তু বিবাহ করতে চায় না। তাহলে এই জায়গাগুলো আপনাদেরকে বললাম, যতটা প্রকাশ করা যায় সেই অনুযায়ী বললাম। কারণ আপনার জন্মছক কেন বিবাহ হচ্ছে না, কি কারণে হচ্ছে না, কোন কানেকশনের কারণে হচ্ছে না, কি আপনার শত্রু না কোনো গ্রহ নক্ষত্রের প্রভাবের কারণে হচ্ছে না, না শত্রু আপনাকে বাধা দিয়ে রেখেছে, বা দশা অন্তর্দশা আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা দিচ্ছে না, কি কারণে, তার বিচারের জায়গা রয়েছে। এবং সেটা সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করে তার তন্ত্র হোক বা দৈবিক ক্রিয়া হোক, যেটা প্রয়োজন আপনার, বা কোনো স্টোন ধারণ হোক বা কালার থেরাপি হোক, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা দিলেই আপনি ওই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার আগামী জীবনটা ভালো হবে। আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন, এবং এই জায়গাগুলো যার ক্ষেত্রে যতটা প্রভাবিত করে তার ক্ষেত্রে সেই ধরনের জায়গার মধ্যে সে প্রভাবিত হয়। আপনার ক্ষেত্রে ভালো হতে পারে, আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে, আপনার কারণে অন্যের খারাপ হতে পারে, অন্যের কারণে আপনার ভালো হতে পারে। এগুলো কিন্তু কানেকশন। সেই জন্য যদি আপনার ক্ষেত্রে সমস্যা থাকে, তার সমস্যার সমাধানও রয়েছে। আগামী যে মাসগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ মাস। শ্রাবণ মাস খুবই খুবই গুরুত্বপূর্ণ মাস। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হতে পারেন। যাদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, বা আপনি নিজেও করতে পারেন, বা আপনার যিনি রিলেটিভ, আপনার মা বাবা বা আপনার যারা গুরুজন রয়েছেন তারাও করতে পারেন। কি করবেন অবশ্যই বলবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলবো এই মাসটাতে যাদের সন্তান আসছে না, যাদের বিবাহ হচ্ছে না, বা কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে হতে চাইছে না, কোনো না কোনো ক্ষেত্রে আপনার জীবনের বারংবার বাধা পাচ্ছেন, আপনি কোনো জীবনে সাকসেস পাচ্ছেন না, এই শ্রাবণ মাসটা কাজে লাগান। কারণ এই শ্রাবণ মাসেই কিন্তু ঘটেছিল দেবতারা এবং অসুররা, তারা সমুদ্র মন্থন করেছিল। এই সমুদ্র মন্থনে 14টা রত্ন উঠে এসেছিল, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ রত্ন। এবং এই সমুদ্র মন্থনে আর একটা উঠে এসেছিল, সেটা হচ্ছে গরল বিষ। যে বিষ পান করে স্বয়ং শিব তার কণ্ঠ ধারণ করেছিল এবং সেই কণ্ঠ নীলবর্ণ হয়ে গেছিল, সেই জন্য তার নাম, আর এক নাম হচ্ছে নীলকণ্ঠ। এবং সেই নীলকণ্ঠ, অর্থাৎ সে যখন সেই বিষ পান করেছিল তখন তার শরীর জ্বালায়, মানে জ্বালা করছিল, এমন কষ্ট হচ্ছিল। এবং তারপরে কিন্তু সেখানে পার্বতী এসে, স্বয়ং পার্বতী এসে তাকে কিন্তু সেই জায়গার থেকে রেহাই করেছিল এবং তাকে শান্ত করেছিল, এবং তারপরে সৃষ্টির বা বিনাশ ব্যালেন্স করেছিল। তাহলে এগুলো তো রয়েছে, এগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রযোজ্য। আমি বারবার বলি যে আপনার ক্ষেত্রে কোথায় হচ্ছে না, কেন হচ্ছে না, তার জন্য তিথি নক্ষত্র প্রয়োজন। এবং এই জন্যই এই শ্রাবণ মাসটা এতটা গুরুত্বপূর্ণ এবং শিবের সব থেকে প্রিয় মাস। সেই জন্য শিবের এই প্রিয় মাসে যাদের বিবাহ হচ্ছে না, তারা, আপনারা যারা কি করবেন, অবশ্যই তার গুরুজন করতে পারেন, বা আপনি আপনার নিজের জন্য করতে পারেন, এবং সেখানে শিবের অভিষেক করুন। শিবের অভিষেক বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে করুন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার বিবাহ যোগ হবে। যদি কোনো কারণে বাধা বিপত্তি থাকে তাহলে সেগুলোর জন্য প্রতিকার প্রতিবিধান রয়েছে। এবং এই মাসের অমাবস্যা তিথি এবং এই মাসের সোমবারগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেগুলো
আপনার জীবনের যে মাঙ্গলিক যে অনুষ্ঠানগুলো যেটা হচ্ছে না, বিবাহ হতে পারে, সন্তান আসার ক্ষেত্রে হতে পারে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বা আপনার ক্ষেত্রে কোনো নতুন কোনো কর্ম উদ্যোগ হতে পারে, সেটা সাকসেস না পাওয়া, এই জায়গাগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধানের যোগ রয়েছে। সেই জন্য এই শ্রাবণ মাসটাকে কাজে লাগান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, আমার চেম্বারগুলো বলে দিই, কারণ প্রত্যেক রবিবারের দিন আপনারা আমাকে পাবেন কাঁচরাপাড়া চেম্বার, আমার নিজ গৃহমন্দির। সেখানে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এখানে চেম্বার চলে। প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার 4টে পর্যন্ত চলে, এবং ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট লেক মার্কেটে ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। বুধবার করে কখনো আপনারা পাবেন হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে 5টা থেকে, বিকালবেলা 5টা থেকে পাবেন। আবার কোনো কোনো দিন আপনারা মেচেদাতেও পাবেন। মেচেদাতে কিন্তু 11টা থেকে 2টো পর্যন্ত পাবেন, ওই বুধবার করে। কিন্তু কবে কোথায় যাচ্ছি নির্দিষ্ট করে স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে লেখা আছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, এবং এই কৃষ্ণনগরে আপনারা পাবেন 12টা থেকে 4টে পর্যন্ত চেম্বার। আর প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে, সেখানেও আপনারা পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত। শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠে চেম্বার রয়েছে। এবং এছাড়াও প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রে, কারণ আমি বারবার বলি, আপনার রোগটা যদি সঠিক ক্যালকুলেশন করে বার করা যায়, তাহলে তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধানও রয়েছে। সেই প্রতিকার প্রতিবিধান কি দিয়ে হবে আপনার, সেটা হতে পারে আপনার ক্ষেত্রে তারাপীঠ মহাশ্মশানের বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে, সেটা হতে পারে আপনার ক্ষেত্রে কামাখ্যা পীঠের বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে, সেটা হতে পারে আপনার ক্ষেত্রে বেনারসের বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে। কেন, কোথায়, কি কারণ, সেগুলো পুঙ্খানুপুঙ্খ আপনার জন্মছক কানেকশন অনুযায়ী হবে, এবং সেইভাবে তার প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন, আমি বারবার বলি, আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বিগত বহু মানুষ, তারা এক সময় অনেক খারাপ সময়ের মধ্যে ছিল, আজকে তাদের জায়গাটা ভালো রয়েছে, এবং তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে ভালো জায়গায় রয়েছে। তাদের কথা মাঝে মধ্যে আপনারা শোনেন যে আমি আজকে ভালো রয়েছি, আমি এক সময় খারাপ ছিলাম। সেই জন্য আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যে বিবাহের ক্ষেত্রে বাধা, অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে বিবাহের সমস্ত কথাবার্তা, অ্যারেঞ্জমেন্ট সব ফাইনাল হয়ে গেছে, লাস্টে হয়তো 5 দিন বাকি আছে, ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে কোনো একটা কথার কারণে সমস্যা তৈরি হয়েছে, এবং সেই বিবাহটা হয়নি, ব্রেক করে গেছে। সেই সময় আপনি বুঝতে পেরেছেন কতটা ক্ষতিকর জায়গা তৈরি হয়েছে দুটো পরিবারে, শুধু একটা পরিবারের না। এবং কোনোভাবে সেটা রাজি হয়নি দুজনের, কিন্তু তাদের সম্পর্ক দেখা গেল অনেক দিনের সম্পর্ক ছিল, কিন্তু সেই বিবাহটাও লাস্টে গিয়ে হলো না। দেখুন, সেই জন্য আমি বারবার বলি যে বিবাহ এমন একটা জায়গা, এমন একটা মাঙ্গলিক অনুষ্ঠান, যেটা হয়তো প্রেম ভালোবাসা আপনাদের জীবনে রয়েছে, হয়তো 5 বছর 7 বছর রয়েছে, কিন্তু বিবাহটা সপ্তমের কানেকশন পাই, আর প্রেম ভালোবাসাটা পঞ্চমের কানেকশন পাই। যখন সপ্তমের সঙ্গে কানেকশন পাবে, সেটা হয়তো আপনার 7 দিন নাও চলতে পারে, 3 মাস নাও চলতে পারে, 1 বছর নাও চলতে পারে, কারণ তখন আপনি পুরোপুরি সম্পূর্ণভাবে তখন টোটাল পরিবার এবং সেই মানুষটাকে চিনতে শুরু করবেন। তখন মনে হবে যেন কোথাও না কোথাও ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে নিয়েছেন। তাহলে সেই জন্য চাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন। যদি আপনার ক্ষেত্রে সমস্যা থাকে, তার প্রতিকার প্রতিবিধান আছে। কারণ বিগত বহু মানুষ তারা আজকে সেই জায়গায়, সেই প্রতিকার গাইডলাইন নিয়ে ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা?
স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভমেন্ট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলো মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সবকিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সবকিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা আমি সমাধান করে দিয়েছি। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে।
এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনার মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে। বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে। আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও
আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখেছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখেছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়ে মধ্যে এসেছেন তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড